বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত প্রিয় সম্মানিত সুধী, ব্যস্ততম আজব শহর, নাম হলো এর ঢাকা। ভালো লাগে না নগর জীবন, নাই কোথাও ফাঁকা। আসছে মানুষ, বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অসহ্য যন্ত্রণা, জ্যামে আটকা গাড়ি। বৃষ্টি হলে জলাবদ্র, রৌদ্র হলে গরম। সাবধানে থাকবে নগরবাসী, কথাটা রাখবে স্মরণ। প্রিয় সুধী, কবিতাটি আবৃত্তি করতেছিলাম। এই বইয়ের 24 নম্বর কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি। এই আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসেছিলাম 3 ঘন্টা এই রাজধানীর বুকে। গাড়ির চাকা আর ঘোরে না, মনের দুঃখে কষ্টে ওখানেই বসে বসে লিখেছিলাম কবিতা। প্রিয় শহর ঢাকা, ঢাকার যে বাস্তব চিত্র সেটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি। প্রিয় সুধী, হাতে যে বই দেখছেন আপনারা, এ বই আমার লেখা। এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা, কিন্তু আমার এই নিয়তির নির্মম পরিহাস। বাস্তব বড় কঠিন, বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নেই। দারিদ্রতার ঘূর্ণিপাকে দুমড়ে মুচড়ে একাকার, তারপরও বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। বন্ধুরা, ছোট্ট একটি অনুরোধ আমার, বইগুলির যে কোনো স্থান থেকে আপনারা একটু পড়ে দেখবেন। পড়ার পরে যদি পছন্দ হয়, মনে চায়, একটি অথবা দুটি বই নিয়ে আমাকে আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন। পছন্দ না হলে কেউ নিবেন না। আমার এই লেখালেখির অর্থ দিয়ে বন্ধুরা, সমাজ থেকে ঝরে যাওয়া হতো দরিদ্র এতিম বাচ্চা, যারা রাস্তায় পড়ে থাকে অনাদরে, মা নেই বাবা নেই, অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না। আমি তাদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান করে এই পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই। তাই বন্ধু, আমি একজন কবি, এভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি। বইটির নাম দিয়েছি কি আর পেলাম স্বাধীন করে। বইটির মাঝে 56টি কবিতা আছে। আমি আপনাদের জন্য একটি কবিতা আবৃত্তি করব। এই বইয়ের প্রথম কবিতা, যে কবিতার নামে বইটির নামকরণ করেছি। এ বইটির নাম দিয়েছি আর কত কাঁদাবে। প্রিয় বন্ধুরা, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ। স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ, হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম। রাজা আছে মহাসুখে, প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হায়রে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ। দেখছে কিন্তু সব লোকে, বলছে না কেউ কথা। আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা? প্রিয় সম্মানিত সুধী, বইগুলো আপনাদের নিবার জন্য নয়, অনুরোধ করছি বইগুলো পড়বেন। পড়ার পরে যদি ভালো লাগে, মনে চাইলে নিবেন। দাম বেশি না, পড়লে নিতে হবে তাও না। যদি ভালো লাগে বন্ধুরা, হত দরিদ্র সন্তানদের জন্য আমাকে একটু সহযোগিতা করবেন। দেখুন বোন, বইগুলো পড়েন, যদি ভালো লাগে মনে চাইলে নিবেন। এটা কেউ ভাববেন না যে আমি বই হাতে ধরাই দিয়ে আপনাদের কাছে টাকা চাইবো। যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আমাকে একটু সহযোগিতা করেন। দেখুন বন্ধুরা, একটু পড়ুন। আরে বন্ধুরা, এটা বই, এটা কিনে মানুষ ঠগে না, আপনাদের কিনতে হবে না। একটু পড়েন, দেখেন। আমি একজন লেখক হয়ে আজকে রাস্তায় হকারি করতেছি। বইগুলো একটু পড়েন, যদি আপনাদের পছন্দ হয়, মনে চায়, তাহলে আমাকে একটু সহযোগিতা করবেন। দেখা যাবে বন্ধুরা, একটু পড়ুন, দেখুন, যদি ভালো লাগে, মনে চায়, একটু সহযোগিতা করবেন। জি, আচ্ছা ঠিক আছে, একটু বইটা দেখেন, পড়েন, যদি ভালো লাগে তাহলে নিয়ে। প্রিয় বন্ধুরা, বইয়ের মূল্যের কথা বলছি। কি আর পেলাম স্বাধীন করে, বইটিতে লেখা 220 টাকা। যদি পছন্দ হয়, আমাকে 100 টাকা দিলে হবে। এ বইটিতে লেখা 100 টাকা, পছন্দ হলে 50 টাকা দিলে হবে। এরপর বই নিবেন, পড়বেন। পড়ার পরে যদি আপনাদের ভালো না লাগে, প্রত্যেকটা বইটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে একটু ফোন দিবেন। আপনার টাকা বন্ধু আমার কাছে আমানত থাকবে, আমি আপনার মোবাইলে ফিরিয়ে দিতে বাধ্য। বই আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার, আমার বিন্দু পরিমাণ কোনো দাবি থাকবে না। দেখুন বন্ধুরা, যদি পছন্দ হয়, তাহলে একটি দুটি বই নিয়ে কত দরিদ্র সন্তানদের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কত টাকা বন্ধু, কত সময়, কত অনাকাঙ্ক্ষিতভাবে চলে যায়। আপনাদের ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখেন, বিষয়টা কত হৃদয় বিদারক যে একজন লেখক হয়ে, একজন কবি হয়ে আজকে রাস্তায় হকারি করছি। ধন্যবাদ। দেখুন, যদি ভালো লাগে বন্ধুরা, সহযোগিতা করুন, যদি মনে চায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। আপনাকে দেখলাম বাসের মধ্যে হকারি করে বই বিক্রি করছেন। জি। দৃশ্য তো বাংলাদেশে তেমন একটা চোখে পড়ে না। আপনার বিষয়ে যদি একটু বলতেন।
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় দেশবাসী, ভাই বোন বন্ধুরা। আপনারা আমাকে অনেকে চেনেন, বলতে গেলে এখন বাংলাদেশে প্রায় 10 কোটি লোকের সিনামুখ আমি। আমার বইগুলো এত ভাইরাল হয়েছে, আর যারা আমাকে একেবারে প্রথম দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমার পরিচয়, আমি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ। এখন আমাকে বেশিরভাগ মানুষই কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ বলে ডাকে। তো আমার জন্ম গোপালগঞ্জ জেলাতে কাশিয়ানী উপজেলার কামারোল গ্রামে। আমার জন্ম হয়েছে গরিবের এক ছোট্ট ঝুপড়ি ঘরে। লেখাপড়া আমি তেমন করতে পারিনি, কিন্তু ছাত্র অনেক ভালো ছিলাম। দারিদ্রতার কারণে আমার লেখাপড়া হয়নি। আমার বাবা একটা চাকরিও করতেন, ভালো চাকরি করতেন, কিন্তু আমি গর্ব করে বলতে পারি আমি একজন গর্বিত বাবার গর্বিত সন্তান। এই কথাটা কেন বললাম, যে আমার বাবা কোনোদিন অসৎ টাকা তার পকেটে রাখেনি। যদি অসৎ টাকা পকেটে রাখতেন তাহলে সে অনেক কিছু করতে পারতেন, কিন্তু তার সততাকে সে কখনো বিসর্জন দেয়নি। আমি সেই বাবার সেই গর্বিত সন্তান। দারিদ্রতার কারণে লেখাপড়া করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলাম দেশ ও জাতির জন্য ভালো কিছু করব। কারণ আমি একটা কথা বুঝি, এদেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের। এদেশের প্রতি একজন দিনমজুরি খেটে খাওয়া মানুষের যতটুকু অধিকার আছে, একজন সাধারণ মানুষের যতটুকু অধিকার আছে, একজন বিত্তশালীর ততটুকু অধিকার আছে, একজন রাষ্ট্রের প্রধানও ততটুকু অধিকার আছে। আর সেই জায়গা থেকে বলবো, দেশ আমাকে কি দিয়েছে এ কথা আমরা কেউ ভাববো না। আমি দেশকে কি দিয়ে যাচ্ছি, আগামী প্রজন্ম আমার কাছ থেকে কি পাবে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা, যে পতাকার নিচে দাঁড়িয়ে আমি গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশী। তো ভাই আমাকে একটা প্রশ্ন করেছে যে আপনি কেন গাড়িতে বই বিক্রি করেন। আমি সেই প্রশ্নের উত্তর এটা দেব। দেখেন, আমরা এমন একটা যুগে পদার্পণ করেছি, এমন একটা যুগে এসে পড়েছি, এখন মানুষ বই থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেছে। দেখবেন, আপনারা অনেকে জানেন, আগে একসময় মানুষ গাড়িতে বসে বসে বই পড়তো, পত্র পত্রিকা পড়তো, বিভিন্ন ধরনের উপন্যাস পড়তো। এখন কিন্তু ওইটা পড়ে না, সব মোবাইল নিয়ে। কারণ এক মোবাইলের ভিতর সব পাওয়া যাচ্ছে, এজন্য বইয়ের কদর কমে গেছে। আর আমার লেখনী এতটাই বাস্তব সম্মত, আমার বই না পড়লে আপনারা বুঝতে পারবেন না। বই পড়লে আমি কতটা বাস্তববাদী লেখক, তাহলে আপনি আমার বইটা পড়লে বুঝতে পারবেন। আজিজ ভাই, আপনার বইয়ে যাওয়া এই পর্যন্ত কয়টা কবিতা লিখছেন? কবিতা তো লিখেছি কয়েক শত। আর বই কয়টা লিখছেন? বই প্রকাশ হয়েছে 6টা। আমাদেরকে বেশি তো সম্ভব নয়, আপনার যারা ভক্ত অডিয়েন্স আছে তাদের জন্য যদি সংক্ষেপে 2-3টা কবিতা প্রথম কয়েক লাইন যদি শোনাতেন, একটু তো সুকণ্ঠে। আপনারা জানেন, সকলেই জানেন, অনেকে জানেন অনেকে জানেন না, আমার যে কবিতা ভাইরাল হয়েছে, কি আর পেলাম স্বাধীন করে, ঠিক ওই কবিতাটা আবার বলবো। আচ্ছা, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হাইরে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ। দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। এই কবিতাটা এটাও আমি স্বাধীনতা নিয়ে লিখেছি। তবে প্রিয় দর্শক, আমার সব কবিতাই বাস্তবমুখী, কোনোটা কাল্পনিক নয়, বাস্তবতা নিয়ে। তাহলে আসুন এবার একটি কবিতা শোনাই। সব পুরোটা না, আমি কয়েক লাইন শোনাবো ইনশাআল্লাহ, কারণ আমি ব্যস্ত আছি, আমাকে এক জায়গায় যেতে হবে। তো আমার এই কবিতার নাম হলো বড় আজব লাগে। বড় আজব লাগে ভাবলে কথা, কষ্টের নাই শেষ।
স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। স্বাধীন দেশের স্বাধীন মানুষ স্বাধীন বলবে কথা, ভাবলে বড় অবাক লাগে জন্ম নিলাম কোথা। ঘুষ ছাড়া হয় না কিছু, সব জায়গা চাই টাকা, কষ্টের কথা বলবো কাকে, এই কি স্বাধীনতা? প্রিয় বন্ধুরা, আমরা যেখানে যাই দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেট, এগুলো আর ভালো লাগে না। আমরা স্বাধীন দেশের মানুষ, স্বাধীনভাবে বাঁচতে চাই। ভালো থাকবেন সবাই। আপনার আরো একটা কবিতা আছে আলু নিয়ে, যদি একটু আমাদেরকে জানাতেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে শুনুন। আবার গরম আলুর বাজার, 60 টাকা তার কেজি। আমরা গরিব বেঁচে আছি খেয়ে ভত্তা ভাজি। মনেতে চাই অনেক কিছু ভালো মন্দ খেতে, সাহস পাই না দামের ভয়ে মাছ বাজারে যেতে। আয় হয় না 500 টাকা, মানুষ 8 জন, নুন আনতে পান্থা শেষ, পাই না কারোর মন। ছোট্ট ছোট্ট পোলা পানে না বুঝে ধরে কত বায়না। দীর্ঘশ্বাস বুকে চেপে বলি, আমরা হলাম গরিব মানুষ, এসব কিছু খাই না। বলবো শুনবে, ভুলে গেছি গরুর গোস্ত, না মানি না মুখে, ওসব এখন ধনির পণ্য, তারা খেয়ে থাক না বেশি সুখে। বলবো শুনবে ইলিশ মাছ, রূপকথার এক গল্প, সেই যে কবে খেয়েছিলাম, দাম ছিল তখন অল্প। এসব কথা বলতে গেলে কষ্টের নাই শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। এসো হে যুবক কোথায় তোমরা, জড়ো হও একে সাথে, রুখে দাও সব অন্যায় অপরাধ, আমরা প্রবীণ আছি তোমাদের সাথে। ভেঙে ফেলো ওই লোহার জিঞ্জির, যেখানে দুর্নীতি, গড়বে তোমরা এমন দেশ, থাকবে না স্বজন প্রীতি। দেখতে চাই না এমন রাজনীতি, জীবন্ত মানুষ হয় লাশ। দেখতে চাই না এমন রাজনীতি, রাজপথে চলে গাড়ি। এসো হে যুবক কোথায় তোমরা, জড়ো হও একসাথে, রুখে দাও সব অন্যায় অপরাধ, আমরা প্রবীণ আছি তোমাদের সাথে। প্রিয় পাঠক, এই কবিতাটা আরো অনেক বড়। আপনার কাছ থেকে যদি কারো একটা বই নিতে চান, অনলাইনের মাধ্যমে বলে দেন। মোটামুটি আমরা দিয়ে দিই। আমার কাছ থেকে যদি কেউ বই নিতে চায়, এবং নিচ্ছে, সারা বাংলাদেশে এখন বই যাচ্ছে, আমি কোরিয়া সার্ভিসে বই দিয়ে দিচ্ছি বাংলাদেশে। তো আপনারা আমার নাম্বার ওখানে দিয়ে, আমাদের এখানে থাকবে, সমস্যা নেই। আমার বই দেখুন। আর এই বইগুলো যদি কেউ সংগ্রহ করতে চান, তাহলে ওখানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাকে বই বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আপনার হজের একটা বিষয়, সেটা যদি একটু ক্লিয়ারলি বলতেন। আসলে এটা নিয়ে আর বলতে চাচ্ছি না, কারণ হজ নিয়ে আর বলতে চাচ্ছি না। আমি উমরাতে যেতে চেয়েছিলাম আরও কিছুদিন আগে, ব্যর্থ হয়ে গেছি। পুরো পয়সাটা আমি ক্লিয়ার গোছাতে পারিনি, কিছু টাকা শর্ট রয়ে গেছে, যার কারণে যাওয়া হয়নি। এ নিয়ে আর আমি কথা বলতে চাচ্ছি না। ইনশাল্লাহ আগামীতে টাকাটা ম্যানেজ করে আমি চলে যাব। আল্লাহ যদি আমার জন্য তৌফিক দেয়, কবুল করে, হজকে উমরাকে যদি কবুল করে, তাহলে যেতে পারবো। আর যদি কবুল না হয়, আমি শত চেষ্টা করে আমি পারবো না। আপনার অডিয়েন্সকে কিছু বলবেন? আমি একটা কথা বলবো দেশবাসীর উদ্দেশ্যে, এ দেশটা আমার, এ দেশটা আপনার, এ দেশটা আমাদের সকলের। দেশ আমাকে কি দিয়েছে এ কথা কেউ ভাববো না। দেশকে আমি কি দিয়ে যাচ্ছি, আগামী প্রজন্ম আমার কাছ থেকে কি পাবে। আমি একজন আদর্শমান চাই। প্রিয় বন্ধুরা, মানুষ যখন গাছ লাগায়, তখন কিন্তু সে ভালো একটা গাছ লাগানোর চেষ্টা করে, ভালো ফলের আশা করে। তা আমাদের প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা ফ্যামিলি থেকে যদি একটা, যে সন্তানটা পৃথিবীতে আসে, তাকে যদি আমরা আদর্শবান গড়ে তুলতে পারি ছোটবেলা থেকে, তাহলে আমার মনে হয় আমরা আগামী প্রজন্মের জন্য একটি ভালো দেশ দিয়ে যেতে পারবো। এজন্য আমি সবার কাছে প্রত্যাশা করব, আমার স্বভাব, আমার চরিত্র একটু আদর্শবান যেন হয়। আমার শিক্ষা যেন এমন শিক্ষা হয়, যে শিক্ষায় মানুষকে অনুপ্রাণিত করবে, মানুষকে আদর্শের পথে নিয়ে যাবে।